হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা থ্রেশিং নিয়ে আলোচনা করব অপারেটিং সিস্টেমে। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারগুলোতে আমরা ভার্চুয়াল মেমোরি এবং ভার্চুয়াল মেমোরি কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা পেজ ফল্ট এবং ডিমান্ড পেজিং এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি। তো পেজ ফল্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম সেই ক্ষেত্রে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম নিয়ে আলোচনা করেছি, রাইট? আচ্ছা, তো আজকের টপিক থ্রেশিং। তো থ্রেশিংটা আসলে কি? তো দেখুন, থ্রেশিং এর এই কনসেপ্টটা ভার্চুয়াল মেমোরি কনসেপ্টের সাথে রিলেটেড। সেটা কেমন, যে আমরা ভার্চুয়াল মেমোরিতে কি বলেছিলাম, যে সেখানে সিপিইউ ইউটিলাইজেশনটা বৃদ্ধি করা হয়েছিল, রাইট? কিভাবে? ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং এর সাহায্যে। ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং মানে কি, যে আপনার প্রাইমারি মেমোরিতে ম্যাক্সিমাম প্রসেস, মানে যতটুকু প্রসেস আনা যায় এখানে এনে রাখবো, যাতে করে সিপিইউ আইডেল না থাকে, তাই না? সিপিইউ যদি আইডেল না থাকে তাহলে কি সিপিইউর ইউটিলাইজেশনটা বাড়বে, রাইট? আর সিপিইউ যদি আইডেল থাকে তাহলে কি সিপিইউ কে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি না, তাই না? তো সেই ক্ষেত্রে ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট এরকম ছিল যে আমরা একটা প্রসেসের সবগুলা পেজকে প্রাইমারি মেমোরিতে অ্যালোকেট না করে আমরা একটা প্রসেসের কিছু পেজকে আমরা প্রাইমারি মেমোরিতে অ্যালোকেট করব। তাহলে যাতে করে কি হচ্ছে, যে এই প্রাইমারি মেমোরিতে ম্যাক্সিমাম প্রসেস যাতে আনা যায়, তাই না? তো ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা ছিল এইটা, যেখানে ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং ইনক্রিজের সাথে সাথে আমাদের সিপিইউ যে ইউটিলাইজেশন সেটাও বৃদ্ধি পেত। তো এই যে সিপিইউর যে ইউটিলাইজেশন, এটা বাড়াইতে গিয়ে আমাদের থ্রেশিং ফেস করতে হয়। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে সিপিইউ ইউটিলাইজেশনটা আরেকটু ভালো করে বুঝি। যে ধরুন আমার কাছে একটা প্রাইমারি মেমোরি আছে এবং এই প্রাইমারি মেমোরিতে 100 ফ্রেমস আছে, ঠিক আছে? আচ্ছা, তো ধরলাম যে প্রথমে এই প্রাইমারি মেমোরিতে আমার অনলি 2টা প্রসেস আছে এবং ধরলাম যে 2টা প্রসেস আমার এই প্রাইমারি মেমোরিতে 10টা ফ্রেম নিয়ে অ্যালোকেট হয়ে আছে। তো এই ক্ষেত্রে ধরলাম যে সিপিইউ প্রথম প্রসেসটাকে এক্সিকিউট করা শুরু করছে। তো শুরু করতে করতে ওই প্রসেসের ইনপুট আউটপুটের রিকোয়েস্ট আসছে। তো যেহেতু তার ইনপুট আউটপুটের রিকোয়েস্ট আসছে, ওই প্রসেসটা ওই রিকোয়েস্টের জন্য চলে যাবে। তাহলে সিপিইউ কি করবে? সিপিইউ এখন নেক্সট যে প্রসেস সেই প্রসেসকে এক্সিকিউট করবে। তো ধরলাম কিছুক্ষণ পরে ওই প্রসেসরও ইনপুট আউটপুটের জন্য রিকোয়েস্ট এসেছে, ঠিক আছে? তাহলে এখন দেখুন, আমার প্রাইমারি মেমোরিতে প্রসেস ছিল কয়টা? অনলি 2টা। তার মানে সিপিইউ দুইটার ক্ষেত্রে এক্সিকিউশনের সময় 2টা প্রসেসই ইনপুট আউটপুট রিকোয়েস্টের জন্য চলে গিয়েছে। তার মানে কি এখন কিন্তু সিপিইউ আইডল, তাই না? তাহলে সিপিইউ কে আইডল রাখা যাবে না, সিপিইউ কে সবসময় বিজি রাখতে হবে। যার কারণে আমি কি করব, আমি আরো কিছু প্রসেস প্রাইমারি মেমোরিতে নিয়ে আসবো। তার মানে কি, আমি ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার সিপিইউ ইউটিলাইজেশনটা কি হলো, একটু বেড়ে গেল, তাই না? তো এরকম করতে করতে আমি একদম ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেলাম। ম্যাক্সিমাম পর্যায়ে কিরকম, যে আমার এখানে যেহেতু 100 ফ্রেমস আছে, আমি এখানে 100টা প্রসেসই নিয়ে আসবো এই প্রাইমারি মেমোরিতে। তাহলে দেখুন, আমি যদি 100টা প্রসেস এই প্রাইমারি মেমোরিতে নিয়ে আসি, তার মানে কি হচ্ছে, আমি প্রত্যেকটা প্রসেসের একটা পেজকে আমি প্রাইমারি মেমোরিতে নিয়ে এসেছি, তাই না? এটা একদম ম্যাক্সিমাম ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং। তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট ধরে নিলাম যে আমি প্রত্যেকটা প্রসেসে জাস্ট প্রথম পেজটাকে আমি এই প্রাইমারি মেমোরিতে নিয়ে এসেছি। তো আমি জাস্ট এখানে যদি একটু নাম্বারিং করি, যে P1 প্রসেসের P0 পেজকে নিয়ে আসলাম, আবার P2 প্রসেসের কে প্রথম পেজ, মানে এরকম জাস্ট P3 প্রসেসের প্রথম পেজ, এরকম জাস্ট বোঝার ক্ষেত্রে লিখতেছি আর কি। এরকম করে সবগুলা প্রসেসর আমি প্রথম পেজকে নিয়ে আসলাম। এখন সিপিইউ ধরলাম যে প্রথমে P1 কে এক্সিকিউট করলো। এখন সে P1 এর, মানে এই প্রসেসের পেজ 2 কে সে ডিমান্ড করতেছে, ঠিক আছে? তাহলে দেখুন, P1 এর কিন্তু পেজ 2 নেই, P1 এর আছে শুধু পেজ 0। তাহলে যেহেতু P1 এর পেজ 2 নেই, তার মানে এখানে কি পেজ ফল্ট অকার হচ্ছে, তাই না? তাহলে যেহেতু পেজ ফল্ট অকার হচ্ছে, তার মানে এই প্রসেসের যেই পেজ 2 সেটাকে আমাদের কি করতে হবে, সেকেন্ডারি মেমোরি থেকে কোথায় আনতে হবে, প্রাইমারি মেমোরিতে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে এখানে প্রাইমারি মেমোরিতে জায়গা আছে কিনা। যদি জায়গা না থাকে, তার মানে কি কোনো একটা পেজকে দিয়ে রিপ্লেস করতে হবে, তার মানে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই হবে। তো এই যে সার্ভিসটা এখানে হবে, এই সার্ভিসের জন্য একটা টাইম লাগবে, তাই না? একটা টাইম লাগবে। বললাম যে এখানে P1 এর পেজ 2 চলে এসেছে এবং সিপিইউ এক্সিকিউট করে ফেললো। তো নেক্সট ধরলাম সিপিইউ প্রসেস 2, মানে সেকেন্ড প্রসেসের P3 কে এক্সিকিউট করতে যাচ্ছে। এখন পেজ 3 কি এখানে আছে? না, পেজ 3 কিন্তু এখানে নেই, এখানে আছে P0, মানে প্রথম পেজ, মানে সেকেন্ড প্রসেসের অনলি প্রথম পেজটাই আছে। বাট সিপিইউ ডিমান্ড করতেছে P2 প্রসেসের পেজ নাম্বার 3। তাহলে কি আবার পেজ ফল্ট অকার হচ্ছে, তার মানে আবার সেকেন্ডারি মেমোরি থেকে কোথায় আনতে হবে, প্রাইমারি মেমোরিতে। তাহলে সেটার জন্য একটা সার্ভিস টাইম লাগবে, রাইট? এরপরে ধরলাম যে সিপিইউ
প্রসেস 3 কে এক্সিকিউট করতে যাচ্ছে এবং ধরলাম যে সেই ক্ষেত্রে সে পেজ 0 কে না, সেই ক্ষেত্রে সে পেজ 4 কে এক্সিকিউট করতে যাচ্ছে, মানে তার ডিমান্ড হচ্ছে পেজ 4। তাহলে পেজ 4 কি P3 এর জন্য অ্যালোকেট হয়ে আছে এখানে? না, নেই, তাই না? প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে আবার সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কি সিপিইউর ইউটিলাইজ হচ্ছে না, সিপিইউ কিন্তু এই পেজ ফল্টের এখানেই কিন্তু আটকে যাচ্ছে, মানে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হচ্ছে। আবার এখানে প্রাইমারি মেমোরিতে যদি জায়গা না থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা পেজকে রিপ্লেস করতে হচ্ছে, তাই না? তাহলে এই যে প্রবলেমটা, এটাতে কিন্তু সিপিইউর প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, বরং এখানে যে ইউটিলাইজেশনটা সেটা ড্রাস্টিক্যালি ফল করতেছে। তো এটাকে যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো যায়, তো তাহলে দেখুন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে থ্রেশিং এর। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং বাড়াইতে বাড়াইতে এমন একটা পয়েন্টে, যে এই পয়েন্টে গিয়ে আমি এখানে আসি, যেমন আমার এই অবস্থায় যে আমি প্রত্যেকটা প্রসেসের প্রথম পেজকে আমি নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে দেখুন সিপিইউ যদি প্রত্যেকটা প্রসেসের প্রথম পেজকে এক্সিকিউট করে তাহলে সিপিইউ ইউটিলাইজেশনটা এখানেই থাকবে। বাট সে যদি প্রথম পেজকে এক্সিকিউট না করে অন্যান্য পেজগুলোকে যদি এক্সিকিউট করা শুরু করে তাহলে কিন্তু পেজ ফল্ট অকার হবে এবং এই ইউটিলাইজেশনটা আর হবে না, ওই পেজ ফল্টের ওই সার্ভিসটাতেই সিপিইউ বিজি থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ড্রাস্টিক্যালি ফল করবে ইউটিলাইজেশনটা। এই যে দেখুন এখান থেকে ডিরেক্টলি এখানে চলে আসবে। তাহলে এই যে ফল করলো সিপিইউর ইউটিলাইজেশনটা, এটাকে বলে হচ্ছে থ্রেশিং, ঠিক আছে? যে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং একটা সার্টেন টাইমে কি হচ্ছে, আমরা একদম ম্যাক্সিমাম নিলাম, ম্যাক্সিমাম নেওয়ার পর আমাদের কি হচ্ছে যে ইউটিলাইজেশন যেরকম হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, ঠিক আছে? এবং সিপিইউ বাকি পেজগুলোকে ডিমান্ড করা শুরু করেছে প্রথম পেজের বদলে, যার কারণে এটা ড্রাস্টিক্যালি ফল করবে। যে ড্রাস্টিক্যালি যে ফল করলো সিপিইউ ইউটিলাইজেশনটা, এটাকে বলা হচ্ছে থ্রেশিং। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই থ্রেশিং রিমুভ করার কোনো উপায় আছে কিনা, বা এই থ্রেশিং কমানোর কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, এই থ্রেশিং কমানোর একটা উপায় আছে, যেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং সেট মডেল। ওকে, এই যে যেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং সেট মডেল। তো এই ওয়ার্কিং সেট মডেলটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা। তো এখানে কি হয়, এখানে নির্দিষ্ট সময় পর পর চেক করা হয় যে একটা প্রসেস কতগুলা ফ্রেমকে ইউজ করতেছে, ঠিক আছে? তাহলে আমি সেই সময়টাকে বললাম হচ্ছে টি। ওকে, তাহলে ডেল টি। এখন এই চেকটা কিভাবে হবে? এই নির্দিষ্ট সময় পর পর একটা প্রসেসের কতগুলো পেজকে নিয়ে চেক করবে সেটাও এখানে নির্ধারণ করতে হবে। তাহলে আমি সেটা ধরলাম হচ্ছে 10টা পেজের জন্য। হ্যাঁ, ডেল্টা ইকুয়াল টু 10। তার মানে নির্দিষ্ট সময় পর পর 10টা পেজের জন্য চেক করতে হবে যে ওই প্রসেসটা কতগুলা ফ্রেম ইউজ করতেছে। তো সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। যে ধরলাম আমার কাছে একটা প্রসেস আছে P0 এবং এই প্রসেসের একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে এখানে। তো আমি বলতে চাচ্ছি যে T1 টাইমে গিয়ে আমি চেক করব যে এই প্রসেসের কতগুলা ফ্রেম ইউজ হচ্ছে। তো আমার এখানে কত দেওয়া হচ্ছে 10, এখানে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই পেজগুলোর মধ্যে এখন হচ্ছে আমরা ইউনিক পেজগুলো নিব। তাহলে আমি সেই ক্ষেত্রে আমি এটা লিখতেছি যে ওয়ার্কিং সেট 1, তাহলে W1 T1 ইকুয়াল টু, এখানে আমরা এখন ইউনিক কাউন্ট করব। তাহলে প্রথমে কি আছে 1, এরপরে 2 অনেকবার আছে, তাহলে 2, এরপর হচ্ছে 3, এরপর আছে হচ্ছে 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা পেজ, এই প্রসেসের 4টা পেজকে হচ্ছে এক্সিকিউট করতেছে সিপিইউ। তার মানে 4টা পেজ অবশ্যই 4টা ফ্রেমে আছে, তার মানে টি সময় হচ্ছে তার 4টা ফ্রেম দরকার, বা 4টা ফ্রেম ইউজ হচ্ছে, ঠিক আছে, টি সময়। তো ধরলাম যে এই প্রসেসকে আমরা ইনিশিয়াল অবস্থায় প্রাইমারি মেমোরিতে 5টা ফ্রেম দিয়েছিলাম, ঠিক আছে? বাট এখন তার কয়টা ফ্রেম ইউজ হচ্ছে? 4টা ফ্রেম, কারণ 4টা পেজ পেয়েছি এখানে, এবং 4টা পেজ মানে হচ্ছে এই 4টা পেজ প্রাইমারি মেমোরিতে 4টা ফ্রেমে অ্যালোকেট হয়ে আছে, তাই না? তার মানে ইনিশিয়াল অবস্থায় তার অ্যালোকেশন ছিল 5টা ফ্রেমে, মানে 5টা পেজের, বাট এখন তার লাগতেছে 4টা পেজ, তাই না? তার মানে তার 4টা ফ্রেম ইউজ হচ্ছে, বাকি একটা ফ্রেম কিন্তু তার ইউজ হচ্ছে না। তো এই ক্ষেত্রে এই মডেলটা কি করবে, ওই একটা ফ্রেম ওই প্রসেসকে দিবে যেই প্রসেসের ফ্রেম দরকার, ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 4টা ফ্রেম যেহেতু ইউজ হচ্ছে, তার মানে বাকি যে একটা ফ্রেম, ওই একটা ফ্রেম আমরা অন্য কোনো প্রসেসকে দিয়ে দিব, ঠিক আছে, যাতে সে তার কাজ সঠিকভাবে করতে পারে। এখন ধরলাম যে T2 টাইমে আমরা আবার চেক করব। ওকে, তাহলে T2 টাইমে 10টা পেজের জন্য, তাহলে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ইউনিক কাউন্ট করি, তাহলে W2 T2 ইকুয়াল টু কি আছে, 1 আছে,
2 আছে আর হচ্ছে 7 আছে। তার মানে এখানে কয়টা পেজ? 3টা পেজ। তার মানে 3টা পেজ অবশ্যই 3টা ফ্রেমে অ্যালোকেট হয়ে আছে। তার মানে এখন 3টা ফ্রেম ইউজ হচ্ছে এই প্রসেসের জন্য, তাই না? তাহলে যেহেতু 3টা ফ্রেম ইউজ হচ্ছে, আগে ছিল কয়টা? 4টা, কারণ ওই সময় আমরা একটা পেজকে দিয়ে দিয়েছিলাম। তার মানে এখানে আমাদের আরো একটা ফ্রেম বেঁচে গেল। তাহলে এই ফ্রেমটা আমরা অন্য কোনো একটা প্রসেসকে দিয়ে দিব যার দরকার। ওকে, তো দেখা গেছে এরকম সামনে এরকম হইতে পারে যে 3টা সামনে আসলো 5টা, তাহলে সেই ক্ষেত্রে এর আরো 2টা ফ্রেম দরকার। তাহলে সেই ক্ষেত্রে দেখবে যে অন্য কোন প্রসেসের মানে ফ্রেম বেঁচে আছে, তাহলে সেখান থেকে এনে একে দিয়ে দিবে। তো এটা হচ্ছে ওয়ার্কিং সেট মডেলের কার্যকারিতা। তো এভাবে হচ্ছে থ্রেশিং কমানো যায়। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।